তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো গল্পটা শুরু করা যাক। এটা লাস্ট পার্ট, তোমরা সবাই জানো এটা লাস্ট পার্ট। তো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। চলো গল্পটা শুরু করা যাক। অনেক বলার পরেও ভাইয়া আমাকে যেতে দেয়নি। আপুর বিয়ে শপিং এ যেতে না পেরে রাগে দুঃখে মোবাইলে গেম খেলছিলাম। ঠিক 20 মিনিট পর ভাইয়া একটা শপিং এর প্যাকেট নিয়ে ফিরে এলো। ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ভাইয়া বলল, বেশি কথা না বলে এই ড্রেসটা পরে রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম হয়তো আমাকে এখন শপিং এ নিয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে রেডি হতে গেলাম। কিন্তু ওয়াশরুমে গিয়ে প্যাকেটটা খুলে সাদা কালারের গাউন দেখে আর একতরফা অবাক হলাম। যে কালারের জন্য আজ আমার সঙ্গে হিংস্র ব্যবহার করলো, এখন সেই কালারেরই ড্রেস পরতে বলছে। রেডি হয়ে ভাইয়ার রুমে গেলাম। ওয়াশরুম থেকে শব্দ পেয়ে চিল্লে বললাম, ভাইয়া তুমি কি ফ্রেশ হচ্ছ? ভাইয়া বলল, তুই 5 মিনিট অপেক্ষা কর। ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বালিশের কাছে একটা ডায়েরি দেখে মনে মনে বললাম, এখানে নিশ্চয়ই ভাইয়ার গার্লফ্রেন্ডের সম্পর্কে কিছু লেখা আছে। এই ভেবে খুশি মনে ডায়েরির প্রথম পাতা খুললাম, কিন্তু কিছু লেখা না দেখে হতাশা নিয়ে দ্বিতীয় পাতা খুলতেই সেখানে লেখা আছে, আমি তো ওকে ভালোবেসে ভুল করিনি। আমি ওর ভালোবাসার মাঝে আসিনি, বরং ওই চলে এসেছে আমার ভালোবাসার মাঝে। পরের পাতা খুলতে যাব, ঠিক সেই সময় ভাইয়া এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, এই রকম বেয়াদবি যেন আর না দেখি। অন্যের ডায়েরি না বলে পড়তে হয় না, তুই জানিস না? আমি আমতা আমতা করে বললাম, সরি ভাইয়া, আর পড়বো না। ভাইয়া বলল, এখন তাড়াতাড়ি গিয়ে বস গাড়িতে। ভাইয়ার কথা শুনে রুম থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভাইয়া এসে গাড়ি স্টার্ট দিল। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম, ভাইয়া আমার দিকে ভুলেও তাকাচ্ছে না, আর ভাইয়ার চোখগুলো অনেক ফুলে আছে। গাড়িটা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া এদিকে যাচ্ছ কেন? ভাইয়া বলল, তোকে আজ আমেরিকায় পাঠাবো তাই। আমি ভয়ে ভয়ে বললাম, আমি আপুর বিয়ে না খেয়ে কোথাও যাব না, আর আমেরিকা তো আমি আমার বরের সাথে হানিমুনে যাব, এখনই একা যাব না। এই বলে কান্না শুরু করলাম। আমার কান্না দেখে ভাইয়া ধমক দিয়ে বলল, একদম আমার সামনে ন্যাকা কান্না করবি না। ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম। এয়ারপোর্টে এসে ভাইয়া গাড়ি পার্কিং করলো। আমি মনে মনে ভাবছি, সত্যি কি ভাইয়া আমাকে বিদেশে পাঠিয়ে দেবে? গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে দৌড়ে এসে ভাইয়াকে জড়িয়ে ধরলো। ছেলেটাকে চিনতে বেশি সময় লাগলো না, কারণ ছেলেটা ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ইউনো ভাইয়া। ইউনো ভাইয়ার বাবা ব্যবসার কাজে বিদেশে গিয়েছিল 1 বছর আগে, কিন্তু তার তো আরো কিছু মাস পরে ফেরার কথা ছিল। এত তাড়াতাড়ি ফিরলো কেন? ইউনো ভাইয়া আমাকে দেখে ভাইয়াকে বলল, থ্যাংক ইউ দোস্ত, আমার পরীকে এভাবে আনবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই বলে ইউনো ভাইয়া এয়ারপোর্টে সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। এই সবের আগামাথা কিছু না বুঝে ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া আমাকে ইশারায় ইউনো ভাইয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলছে। ভাইয়ার ইশারা দেখে মাথা ঠিক রাখতে পারলাম না, ঠাস করে ভাইয়ার গালে একটা চড় বসিয়ে দিলাম। ভাইয়া অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাইয়া গল্প
আমাকে শাসন করো, কিন্তু না, তোমাকে তোমার বন্ধু দায়িত্ব দিয়েছে বলে সেইগুলো পালন করতে। তোমাকে ভাই ভেবে সম্মান করতাম বলে এতদিন তোমার সব অত্যাচার মেনে নিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে ভাইয়া ভাবতেই আমার ঘৃণা লাগছে। আর যাই হোক, কোনো ভাই কোনোদিন এভাবে নিয়ে এসে অন্য ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলবে না। তোমার বন্ধু বলেছে বলে তুমি এভাবে আমাকে এখানে নিয়ে আসলে, একবারও ভাবলে না আমার খারাপ লাগতেও পারে কিনা? এই বলে ওখান থেকে বেরিয়ে আসলাম। ইউনো ভাইয়া আমাকে ডাকছে, কিন্তু আমি তা আগ্রহ না করেই চলে আসলাম। ভাইয়া আমার কথা গুলো মাথা নিচু করে শুনেছে। মাঝ রাস্তায় এসে পা ব্যথা করতে লাগলো। কেন যে রাগ দেখিয়ে চলে আসতে গেলাম, এখন নিজেই কষ্ট হচ্ছে। কিন্তু আমার পা রাগ করবই না কেন? ওই সব দেখে ভাইয়া সেই দিন ফোনের কথাগুলো মানে বুঝতে তেমন অসুবিধা হয়নি। ইউনো ভাইয়া বলেছে বলেই এতদিন ভাইয়া আমাকে পড়িয়েছেন, আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি, শুধুমাত্র ইউনো ভাইয়ার কথা দিয়েছে বলেই। রাস্তায় বসে ভাইয়ার গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি আসতে দেখে গাড়ি থামাতে বললাম। ভাইয়ার গাড়ি থামালো। আমি পিছনের সিটে গিয়ে বসলাম। আমাকে পিছনে বসতে দেখে ইউনো ভাইয়াও পিছনে এসে বসলো, আর ভাইয়া নীরবে গাড়ি চালাতে লাগলো। ভাইয়াকে দেখে এখন ড্রাইভার লাগছে বলে আমি হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে ইউনো ভাইয়া বলল, জানো পরি, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। আমি একটু রাগ দেখিয়ে বললাম, আমার একটা নাম আছে, একদম পরি বলে রাখবেন না। ইউনো ভাইয়া বলল, আচ্ছা পরি, তুমি যা বলবে তাই হবে, আর কখনো তোমাকে পরি বলবো না। সারা রাস্তায় ইউনো ভাইয়া অনেক বকবক করেছে, আর বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে যাব তখন ইউনো ভাইয়া আমাকে ডেকে বলল, একবার ভেবে দেখো পরি, আমার মতো অভাগাকে ভালোবাসা যায় কিনা। আমি চোখ গরম করে চলে আসলাম। রুমে এসে যখন একটু রাগ কমলো, তখন মনে পড়ে গেল রাগের মাথায় ভাইয়াকে চড় মেরে ফেলেছি। যে ভাইয়ার মুখের ওপর কোনোদিন কথা বলিনি, আজ তাকে থাপ্পড় মারলাম। ভাইয়া যদি মা বাবাকে বলে দেয়, তাহলে আমার আর এই বাসায় থাকা লাগবে না, সোজা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। সন্ধ্যায় সবাই চলে আসলো। শপিং এ নিয়ে যায়নি বলে কারোর সাথে কথা বললাম না, কেউ আমার রাগ ভাঙানোর চেষ্টাও করলো না দেখে নিজেই বললাম। রাতে খাবার টেবিলে ভাইয়াকে না দেখে লিসাকে জিজ্ঞাসা করলাম, লিসা, ভাইয়া কোথায় রে? লিসা বলল, ভাইয়া তো ইউনো ভাইয়ার বাসায়। অনেকদিন পর ইউনো ভাইয়া এসেছে তো, তাই ভাইয়া ইউনো ভাইয়ার বাসায় থাকবে। এটা শুনে আমার মন খুশিতে ভরে গেল। তার মানে আজ ভাইয়া আমাকে পড়াতে আসবে না। রাতে নিশ্চিন্ত ঘুমাচ্ছিলাম, তখন ইউনো ভাইয়া বিরক্ত করা শুরু করলো। নিশ্চয়ই ভাইয়া থেকে নাম্বার নিয়েছে। বিরক্ত হয়ে মোবাইল বন্ধ করে রেখে দিলাম, কিন্তু ইউনো ভাইয়া এখানেই থেমে যায়নি। সকালে তার বাবাকে নিয়ে হাজির হয়েছে। ইউনো ভাইয়া পাত্র হিসাবে ভালো দেখে মা বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আমি না করায় মামাকে বলে, তুই তো আর কাউকে ভালোবাসিস না, তাহলে রাজি না হওয়ার কি আছে? ইউনো পাত্র হিসাবে ভালোই ছেলে। আমার কোনো কথা না শুনেই এক প্রকার জোর করেই আমার বিয়ে ঠিক করলো। আপুর যেদিন বিয়ে আমাদেরও সেই দিনকেই বিয়ে হবে। আমার সেই ছোট্টবেলা থেকে কত স্বপ্ন ছিল আপুর বিয়ের সময় অনেক মজা করব, কিন্তু সব আশা ভেস্তে গেল। বিয়ে ঠিক হওয়ার পর থেকে ইউনো ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলা, শপিং এ যাওয়া খুবই বিরক্ত লাগতো। এত কিছু মাঝে
করা শুরু করলাম। এখন রোজ পড়ার টেবিলে ভাইয়ার জন্য অপেক্ষা করি, কিন্তু ভাইয়া আসে না। কলেজে না গেলেও কেউ বলতে আসে না, সব সময় একা থাকতে হয়। ভাইয়াকে দেখার জন্য খুব মনটা চাইছিল, তাই আজ 3 দিন পর ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে ভাইয়াকে দেখতে না পেয়ে চলে আসছিলাম, তখন ভাইয়ার সেই ডায়েরিটা চোখে পড়লো। মন খারাপ করে পড়তে লাগলাম, কিন্তু ডায়েরিটা পড়ে আমার চোখে জল আসলো। ডায়েরিটা পড়ে একটা কথা বুঝতে পারলাম, আমাকে ভাইয়া ছোটবেলা থেকে ভালোবাসে, আর ভালোবেসেই ছোটবেলা থেকেই আমাকে সেভ করে আসছে। কিন্তু 1 বছর আগে আমার বার্থডের দিন আমাকে সাদা ড্রেসে দেখে ইউনো ভাইয়া আমার উপর ক্রাশ খায়, আর পরে তা ভালোবাসার রূপ নেয়। ভাইয়াকে বলায় অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া খুব আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলতে পারে না। নিজের ভালোবাসার কথা নিজের মনের কোণে রেখে ভাইয়া ইউনো ভাইয়াকে আমাকে পেতে হেল্প করে। নিজেকে আজ বড্ড বোকা মনে হচ্ছে। এতদিন এত কাছে থেকেও একজন মানুষ আমাকে পাগলের মতো ভালোবাসছে, আর আমি কিনা একবারের জন্যও বুঝতে পারলাম না। কিন্তু এখন আমার কি করা উচিত? এখন যে অনেক দেরি হয়ে গেছে, অনেক চেষ্টা করার পরেও মা বাবাকে কিছু বলতে পারলাম না। দিনগুলো অনেক তাড়াতাড়ি চলে যাওয়া শুরু হলো। এখন আমিও বুঝতে পেরেছি ভাইয়াকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার কিছু করার নেই। বিয়ের দিন ভাইয়াকে দেখতে পেলাম, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া রাতে ঘুমাতে পারে না। কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো। আপুর বিয়ে পড়া হয়ে গেলে আমার বিয়ে হবে। ওদের বিয়ে শেষ হতেই আমাকে ডাকা হলো, কাজী বিয়ে পড়ানো শুরু করলো। আমি বারবার ভাইয়ার দিকে তাকাচ্ছি, কিন্তু ভাইয়া চুপ করে ইউনো ভাইয়ার পাশে বসে আছে। কাজী যখন আমাকে কবুল বলতে বলল, আমি ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া আমার দিকে উদাসীন ভাবে তাকিয়ে আছে। আমি এমন ভাব করলাম যেন এক্ষুনি কবুল বলে দেব, কিন্তু তাও ভাইয়ার কোনো রিয়াকশন দেখলাম না। ভেবেছিলাম আমি যখন কাবুল বলতে যাব তখনই ভাইয়া সিনেমার হিরোর মতো এসে আমাকে কাবুল বলতে নিষেধ করে সবাইকে বলবে যে ভাইয়া আমাকে ভালোবাসে। তা আর ভাইয়া করবে না, এতক্ষণে বুঝে গেছি। ভাইয়ার ওপর অনেক রাগ হচ্ছে। একবার ভাবছি কাবুল বলেই ফেলবো কি। একদিকে সবাই তাড়া দিচ্ছে, হুট করে আমি দাঁড়িয়ে বললাম, আমি এই বিয়ে করতে পারবো না। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। বাবা বলল, এসব কি বলছিস মা? আমি বললাম, বাবা আমি যা বলছি ঠিক বলছি। ভাইয়াকে আমি ভালোবাসি, ভাইয়ার সাথে আমার 1 বছরের রিলেশন। আমার কথা শুনে ভাইয়ার চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি বলা শুরু করলাম, 1 বছর আগে ভাইয়া আমাকে প্রপোজ করে, আর আমিও ভাইয়ার ফাঁদে পা দিয়ে ফেলি। কিন্তু যখন তোমরা বিয়ে ঠিক করো তখন ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে ফেলে। আমি বুঝিয়েছি ভাইয়াকে, কিন্তু ভাইয়া তখন বলেছিল ভাইয়া নাকি আমার সাথে জাস্ট টাইম পাস করছে। ভাইয়া আমার পবিত্র ভালোবাসা নিয়ে খেলা করেছে। এই বলেই আমি ন্যাকা কান্না শুরু করলাম। আমার কথা শুনে ফুপা ভাইয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে, তুই এত খারাপ, আমি জানতাম না। ভাইয়া চোখ গরম করে আমার দিকে তাকালো। ইউনো ভাইয়া গিয়ে ভাইয়াকে বলল, তোকে আমি অনেক ভরসা করতাম, তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি আমি বুঝতে পারিনি। আমি না হয় তোর আপন কেউ না, কিন্তু তে তে তো তোর আপন ফুফাতো বোন, ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি কি করে? ভাইয়া কিছু বলতে যাবে তখন আমি ভাইয়ার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, ভাইয়া তুমি কোন বন্ধুর জন্য নিজের
ভাবছিলে? যে বন্ধু কিনা অন্যের কথা শুনে তোমাকে ভুল বোঝে, এটা সত্যি কিনা একবারও তোমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলো না? আমি স্পষ্ট ভাইয়ার চোখে জল দেখতে পাচ্ছিলাম। সবাই ভাইয়াকে অনেক কথা শোনাচ্ছিল। আমার খারাপ লাগলেও কিছু করার ছিল না, কারণ সত্যি বললে ভাইয়া কোনো না কোনো ভাবে ইউনো ভাইয়ার সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে, আর সবাইকে বোঝাতো যে ভাইয়া আমাকে ভালোবাসে না। আমি কান্না করে বিয়েটা ভাঙতে পারলেও ভাইয়াকে বিয়ে করা সম্ভব হতো না তখন। কিন্তু এখন সবাই ভাইয়াকে চাপ দিচ্ছে আমাকে বিয়ে করার জন্য। এক প্রকার চাপে পড়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হলো ভাইয়া। তে কুককে তাড়াতাড়ি রেডি করে নিজে রেডি হয়ে নিচে আসো। আমি শাড়ির কুচি ঠিক করতে করতে বললাম, আমি পারবো না, তোমার মেয়েকে তুমি রেডি করে দাও। আমি রেডি করলে তোমার মেয়ের তো আবার পছন্দ হয় না। ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আমি চোখ গরম করে বললাম, ওরকম বাঁদরের মতো হাসছো কেন? ভাইয়া বলল, তুই শাড়ি পরতে গেলি কোন দুঃখে? যেটা পরতে পারিস না সেটা পরতে যাস কেন? এই বলে ভাইয়া আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। আমি এখনো শাড়ি পরতে পারি না বলে ভাইয়া আমাকে কথা শোনায়। তবে এখন আমাদের মাঝে ভালোবাসা অনেক বেড়ে গেছে। বিয়ের পর 1 মাস ভাইয়া আমার সাথে কোনো কথা বলেনি। অবশ্য বিয়ের পরের দিনই সবাইকে সব সত্যি বলে দিয়েছিলাম। সব জানার পর ইউনো ভাইয়ার কাছে ক্ষমা চেয়েছিল। আর এখন তাদের বন্ধুত্ব অনেক ভালো হয়ে গেছে। আজ লিসা সাথে ইউনো ভাইয়ার বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। আমাদের 4 বছরের একটা মেয়ে আছে। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। আজ পর্যন্ত আমার কোনো কাজের প্রশংসা করেনি, সব সময় ভুল ধরে। শাড়ি পরানো হয়ে গেলে আমি ভাইয়াকে সবই বলতে যাব। ভাইয়া টেকুকের সামনে আমি কখনো ভাইয়াকে ভাইয়া বলে ডাকি না, কারণ ভাইয়া বললেই টেকু আমাকে ফুপি ডাকা শুরু করে। কারণ জিজ্ঞাসা করতে বলে, তুমি পাপাকে ভাইয়া বলো কেন? পাপাকে যারা ভাইয়া বলে তারা তো পাপার বোন, তারা পাপার বোন তো আমার ফুপি লাগে। আমি জানি এটা ভাইয়াই শিখিয়ে দিয়েছে টেকুকে। নিজের মেয়ের মুখে ফুপি শুনতে ভালো লাগে না দেখে ওর সামনে কখনো ভাইয়া বলি না। টেকুকে ভাইয়া রেডি করে দিতে লাগলো। আজ খাটে বসে বাবা মেয়ের কাণ্ড দেখতে লাগলাম। হাই কিউটিরা, আজকের মতো এইটুখানি। আশা করি গল্পটা অনেক ভালো লেগেছে। তোমরা গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যেও। গল্পটা এই 3টে পার্টে ছিল। এই পার্টটা একটু বড় করলাম, কারণ এই পার্টটা লাস্ট পার্ট তো একটু বড় তো বানতাই হে, তো সেই জন্য একটু বড় করলাম। তোমাদের গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর খুব তাড়াতাড়ি আসছে নতুন গল্প।